বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কি শুনতে পাচ্ছেন? নুমান ছাড়া অন্য কেউ বলেন। নুমান ভাইয়ের নেট ভালো থাকে। হ্যাঁ, শোনা যায় ভাইয়া। আচ্ছা, ভাইয়া ঠিক আছে। শুনতে পাচ্ছি আমরা। আজকের টপিক যদিও নিউমোনিয়া, কিন্তু তার আগে কয়েকটা কথা বলা দরকার। হ্যাঁ, যে কিছু কিছু বাচ্চা আমাদের কাছে এরকম কমপ্লিকেশন বা এরকম সাইন সিমটম নিয়ে আসতে পারে, যেমন কফ থাকতে পারে অথবা ডিফিকাল্টি ব্রিথিং। হ্যাঁ, তার শ্বাস প্রশ্বাস কষ্টকর হয়, এটা কফ অথবা ডিফিকাল্ট ব্রিথিং থাকতে পারে, অথবা এই দুইটা একসাথেই থাকতে পারে, কফের সাথে ডিফিকাল্ট ব্রিথিং থাকতে পারে। আচ্ছা, তো কোন কোন ডিজিজ কন্ডিশন এরকম হতে পারে সেটা দেখি। একটা হচ্ছে নিউমোনিয়া, আরো কিছু কন্ডিশন আছে, যেমন অ্যাকিউট ব্রঙ্কিওলাইটিস, অ্যাজমা, আরো কিছু কন্ডিশন যেগুলোতে স্ট্রাইডর থাকে। এই হুইচ লেখেন, হুইচ, এই শব্দটা লেখেন, হুইচ। যারা দেখতে পাচ্ছেন তো অবশ্যই স্ক্রিনে হুইচ লেখেন শব্দটা। এগুলো আপনারা ইউটিউবে দেখে নেবেন। তারপর লেখেন স্ট্রাইডর। লিখছেন? স্ট্রাইডর, হুইচ অল্প একটু লিখে রাখেন, লেখলেই বাকিটা চলে আসবে। আমাকে রেসপন্স করতে হবে, তাইলে এগোতে পারবো। লেখা হয়েছে? জি ভাইয়া, হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। তো হুইচ থাকবে এই কন্ডিশনে। আমি কি পড়াচ্ছি যে এই যে কফ এবং ডিফিকাল্ট ব্রিথিং থাকবে যে যে কন্ডিশনে থাকতে পারে। হ্যাঁ, মানে সম্ভাব্য যে রোগগুলা, এর মধ্যে এই রোগগুলো আছে, এগুলার মধ্যে এই কন্ডিশনগুলো আসতে পারে। অ্যাজমা বললাম, তারপর হচ্ছে এটা একটু বড় টার্ম, অ্যাকিউট লেরিঙ্গোট্রাকিও ব্রঙ্কাইটিস, তারপর হচ্ছে অ্যাকিউট ইপিগ্লোটাইটিস, তারপর হচ্ছে লেরিঙ্গোমেলাসিয়া। তো আজকে আমরা সব আলোচনা করব না, শুধুমাত্র নিউমোনিয়া নিয়ে আলোচনা হবে। কফ অ্যান্ড অর ডিফিকাল্ট ব্রিদিং আর দ্য মোস্ট কমনেস্ট সিমটম অফ রেসপিরেটরি ইলনেস। যে কাশি এবং হচ্ছে ডিফিকাল্ট ব্রিথিংটা রেসপিরেটরি ডিজিজ বা রেসপিরেটরি ইলনেসের একটা কমন লক্ষণ, ঠিক আছে? যখন কোনো বাচ্চা এই এই সিমটমগুলো নিয়ে আসবে, তো আমরা কোন কোন জিনিস মাথায় রাখবো বা কোন কোন রোগ আমাদের মাথায় থাকবে এই কফ অথবা ডিফিকাল্ট ব্রিথিং যদি নিয়ে আসে। তো কয়েকটা বলে ফেলছি অলরেডি, তার মধ্যে নিউমোনিয়া, অ্যাকিউট ব্রঙ্কিওলাইটিস, অ্যাজমা, ক্রুপ, পার্টুসিস, পালমোনারি টিবি তো আসতে পারে, নিউমোথোরাক্স, ফরেন বডি অ্যাসপিরেশন, আদার্স কিছু আছে, সিস্টিক ফাইব্রোসিস, আর হচ্ছে ইন্টারস্টেশিয়াল লাং ডিজিজ। তো এই কন্ডিশন গুলাতে আমার এই কফ অথবা ডিফিকাল্ট ব্রিথিং থাকতে পারে। আচ্ছা, তো আজকের পড়া এখান থেকে শুরু হলো নিউমোনিয়া। তো এখন আমার জানতে হবে যে নিউমোনিয়া জিনিসটা কি। যে ধরেন আমার কাছে কোনো পেশেন্ট আসলো, আমি কি তার এই চিফ কমপ্লেনে নিউমোনিয়া লিখতে পারবো? প্রথম কথায় পারবো না, কারণ হচ্ছে কি যে কোনো ডিজিজ সরাসরি আমি তার পুরোপুরি এক্সামিন করা ছাড়া বা তার কেসটা কমপ্লিট করা ছাড়া, কনফার্মেটরি কেসটা আমি প্রথমেই চিফ কমপ্লেনে লিখতে পারবো না, কারণ আমি তো জানি না তার কি হয়েছে। তো কেন আমি জানি না, দেখেন, নিউমোনিয়া ইজ দ্য ইনফেকশন অফ লাং প্যারেনকাইমা। অর্থাৎ লাং প্যারেনকাইমা যদি ইনফেকশন হয়, সেটা তো আমি সরাসরি দেখতেছি না, উইদাউট ইনভেস্টিগেশন সেটা আমি দেখতেছি না, কিছু সাইন সিমটম পাবো, কিন্তু কনফার্মেটরি টেস্ট আমি কিন্তু নিউমোনিয়া লিখতে পারবো না চিফ কমপ্লেনে। আচ্ছা, তো এই কথাটা কি মাথায় গেছে? নিউমোনিয়া কি? নিউমোনিয়া হচ্ছে একটা ইনফেকশন যেটা লাং প্যারেনকাইমাতে হয়। তো লাং প্যারেনকাইমা কি একটু দেখেন, একটা ছবি দেখেন। আচ্ছা, এই ছবিটা দেখতে পাচ্ছেন সবাই? এই ছবিটা দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, আমি স্লাইডটা একটু বড় করে দেখাই। এখন এখন মনে হয় একটু বড় দেখাচ্ছে, ঠিক না? এই দেখেন। তো এখন আমি যেটা শিখবো বা আমরা যেটা শিখবো সেটা লাং প্যারেনকাইমা। তার আগে দু একটা কথা বলে নেই। এটা হচ্ছে ধরেন লাং, হ্যাঁ, লাং এর এগুলো হচ্ছে ইয়ার টিউব। এই যে লালটা দেখতে পাচ্ছেন না সবাই? এটা হচ্ছে পালমোনারি ভেন। আমরা জানি যে আমাদের শরীরের অ্যার্টারি হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড বহন করে, আর হচ্ছে ভেন হচ্ছে ডিঅক্সিজেনেটেড বা কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ যে ব্লাড। কিন্তু পালমোনারি ভেন কি করে? অক্সিজেনেটেড ব্লাড বহন করে, আর পালমোনারি আর্টারি ডিঅক্সিজেনেটেড ব্লাড। আচ্ছা, তো লাং আমরা শিখতেছিলাম কিন্তু লাং প্যারেনকাইমা। এই যে দেখেন
যে এগুলো হচ্ছে অ্যালভিওলাই, ঠিক আছে? এই যে গোল 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 সেগুলো হচ্ছে অ্যালভিওলাই। তো এই যে লাল নীল পাতলা দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে ক্যাপিলারি। ক্যাপিলারি শুনতে পাচ্ছেন আপনারা? আমি হ্যালো? হ্যাঁ শোনা যায়। আচ্ছা। তো এগুলো হচ্ছে ক্যাপিলারি, ঠিক আছে? ক্যাপিলারিস। দেখেন এই অ্যালভিওলাইয়ের চারপাশে ক্যাপিলারিস গুলা কিভাবে একদম ছাতার মতো আটকে আছে, ঠিক আছে? তো আমরা যদি ক্রস সেকশনটা দেখি দেখেন এরকম। তো এই ক্যাপিলারি তারপর হচ্ছে এই অ্যালভিওলার ভিতর সব মিলে হচ্ছে লাং প্যারেনকেমাটা। এটা বোঝানোর জন্য আমি এতগুলা কথা বলছি। তো আরো ছবি আছে সেগুলো একটু পরে দেখবো, হ্যাঁ? তো এটা এটা হচ্ছে লাং প্যারেনকেমা এগুলা নিয়ে এই আপনার ক্যাপিলারি সহ ভিতরে যে অ্যালভিওলার সেল আছে বা অ্যালভিওলার যে ইয়ে আছে সেল মেমব্রেনটা আছে সব মিলায় কি লাং প্যারেনকেমা। তো এতটুকু কি আপনারা বুঝতে পারছেন লাং প্যারেনকেমা জিনিসটা কি? আচ্ছা। তো এটা বলার উদ্দেশ্য কি আমার, যে আমি যাতে বুঝতে পারি যে নিউমোনিয়াটা আসলে কি। এখানে দুইটা জিনিস আজকে মাথায় নেব, একটা হচ্ছে নিউমোনিয়া জিনিসটা কি, এখানে কি প্যাথোলজি হয় এবং কিভাবে হয়, ঠিক আছে? তো এতটুকু হইলো। তো দেখা গেছে কি যে প্রত্যেক বছর 25,000 শিশু মৃত্যুর কারণ হচ্ছে নিউমোনিয়া বাংলাদেশে। তো নিউমোনিয়াকে যদি আমরা কয়েকটা গ্রুপ করি তার মধ্যে একটা হচ্ছে কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, যেটা কমিউনিটি থেকে আসে, অর্থাৎ হসপিটালের বাইরে যে নিউমোনিয়াটা হয় বা যে কারণে হয়, কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া। আর হচ্ছে নোজোকোমিয়াল, যেটা হসপিটাল থেকে হয়। কারণ আমরা জানি হসপিটালে অনেক ধরনের পেশেন্ট যায়, সেখান থেকে যে ইনফেকশাস হয় বা রোগী মানে কোনো মানুষ যদি এফেক্টেড হয় সেটাকে বলা হয় নোজোকোমিয়াল ইনফেকশন, ঠিক আছে? আর হচ্ছে নিউমোনিয়া ইন স্পেশাল সিচুয়েশন, এই কথাটাও মাথায় রাখবেন। শুধুমাত্র ভাইরাস বা ব্যাকটেরিয়া দ্বারাই কিন্তু নিউমোনিয়া হয় না, আরো কিছু কারণ আছে। একটা হচ্ছে অ্যাসপিরেশন নিউমোনিয়া, নিউমোনিয়া ইন ইমিউনো কম্প্রোমাইজ হোস্ট বা অপরচুনিস্টিক নিউমোনিয়া। অপরচুনিস্টিক কথাটা কি, যে আমাদের শরীরে যদি দুর্বল থাকে, ঠিক আছে, তখন দেখবেন যে বিভিন্ন অপরচুনিস্টিক ইনফেকশাস ব্যাকটেরিয়া বা ভাইরাস সেগুলা শরীরের মধ্যে প্রবেশ করে ফেলে, ঠিক আছে? কারণ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে ওই সময়। আচ্ছা। তো কিছু রিস্ক ফ্যাক্টর দেখেন যে কি কি কারণে হতে পারে। একটা হচ্ছে সিভিয়ার ম্যালনিউট্রিশন। আমরা যেহেতু পেডিয়াট্রিক্স পড়তেছি, পেডিয়াট্রিক্স এর কথাটাই মাথায় রাখবো বেশি। সিভিয়ার ম্যালনিউট্রিশন মানে খুব বেশি অপুষ্টিতে যদি কোনো বাচ্চা ভুগতে থাকে। আর কিছু ইনফেকশাস ডিজিজ, ইনফেকশাস ডিজিজের মধ্যে কি পড়ছিলাম, মিজাস পার্টোসিস, এগুলো কিন্তু আমরা অলরেডি পড়ে আসছি। মিজাস পার্টোসিস হইলেও হতে পারে। তারপর হচ্ছে ইমিউন ডিফিসিয়েন্সি ডিসঅর্ডারের মধ্যে আছে সিভিয়ার কম্বাইন্ড ইমিউন ডিফিসিয়েন্সি, মানে খুব বেশি তার ইমিউন ডিফিসিয়েন্সি মানে যদি কম থাকে, ঠিক আছে? আর হচ্ছে কিছু কনজেনিটাল লেশনস, একটা হচ্ছে কনজেনিটাল হার্ট অ্যান্ড কনজেনিটাল লাং ডিজিজ। আচ্ছা, তো এখানে দেখেন তিনটা কথা আছে, বিএসডি, এএসডি আর হচ্ছে পিডিএ। বিএসডি হচ্ছে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, এএসডি এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, অর্থাৎ দুইটা ভেন্ট্রিকলের মাঝে যে থাকে একটা, কি বলে, পর্দা বলেন যা বা দরজা বলেন যাই বলেন, সেখানে যদি কোনো ডিফেক্ট থাকে সেটা। আর দুইটা এট্রিয়ামের মাঝখানে যদি কোনো ফুটা থাকে সেটা। আর হচ্ছে যে প্যাটেন্ট ডাক্টাস অ্যার্টেরিওসাস, এই সবগুলাই আমরা সামনের ক্লাসে একদম চিত্র সহ পড়ব। তো এখানে শুধু এই জিনিসগুলোর কারণে হচ্ছে হতে পারে, সেজন্য এগুলা বলা। আর হচ্ছে কনজেনিটাল লাং ডিজিজ, অর্থাৎ জন্মগতভাবেও তার লাংসে ডিজিজ থাকতে পারে বা এই কারণে হতে পারে। আচ্ছা, ইয়ঙ্গার এজ এর মধ্যে কি আছে, নিউনেটস এন্ড ইনফ্যান্টস। আচ্ছা, নিউনেটস বলছিলাম হচ্ছে 1 মাস পর্যন্ত সময়, আর হচ্ছে ইনফ্যান্টস তো 1 বছর, ঠিক আছে? তো আদার কিছু দেখেন, এটা এই যে এটাই বলতেছিলাম ওই সময়, যে ইনডোর এয়ার পলিউশন শুধুমাত্র জীবাণু দ্বারাই কিন্তু হয় না, এয়ার পলিউশনের কারণে কিন্তু হতে পারে। বাড়ির ভিতরে যেমন আপনার বাড়িতে কার্পেট বিছানো, সেখান থেকেও ময়লা টয়লা বা ধুলাবালি কিন্তু যে এই ইনফেকশনটা হতে পারে। তারপর হচ্ছে ওভারক্রাউডিং। ওভারক্রাউডিং কি, খুব বেশি জনসমাগম, যেমন বস্তি এলাকার কথা যদি আমরা চিন্তা করি, সেখানে দেখা গেছে যে অল্প জায়গার মধ্যে অনেক মানুষ একসাথে থাকে, তো সেখান থেকেও কিন্তু বা সেটাও কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর, ঠিক আছে? এখানে কিছু অর্গানিজমের নাম দেওয়া আছে, তো আমাদের সব মুখস্থ করার দরকার নেই, খালি জেনে রাখি। নিউবর্নের, হ্যাঁ, গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাই, তারপর হচ্ছে ইন্টেরিক গ্রাম নেগেটিভ, তারপর হচ্ছে 1 থেকে 3 মাসের বাচ্চা,
দেখেন 1 থেকে 3 মাসের বাচ্চাদের কি কি দ্বারা হতে পারে? ক্লোস্ট্রিডিয়াম ট্রেকোমেটিস, তারপর হচ্ছে কিছু ভাইরাস আছে। আচ্ছা, তারপর হচ্ছে 1 থেকে 1 বছরের বাচ্চাদের কোন কোন দ্বারা ব্যাকটেরিয়া ভাইরাস দ্বারা হয়? স্ট্রেপ্টোককাস নিউমোনিয়া, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, তারপর হচ্ছে স্ট্রেপ্টোককাস অরিয়াস, মাইকোব্যাকটেরিয়াম, ক্যাটারালিস, আর হচ্ছে কিছু ভাইরাস দ্বারা হতে পারে। তো 1 থেকে 5 বছরের বাচ্চাদের যে ব্যাকটেরিয়া বা কালচার করলে যে সমস্ত ব্যাকটেরিয়া বা ভাইরাস পাওয়া যায়, একটা হচ্ছে স্ট্রেপ্টোককাস নিউমোনি, মাইকোব্যাকটেরিয়াম নিউমোনি, হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম নিউমোনি, আর হচ্ছে ভাইরাসেস। ঠিক আছে? তারপর হচ্ছে 5 বছরের উপরে যাদের স্ট্রেপ্টোককাস নিউমোনি, মাইকোব্যাকটেরিয়াম নিউমোনি, ক্লোস্ট্রিডিয়াম নিউমোনি। তো এগুলা হচ্ছে পরীক্ষা পাশের পড়া। হ্যাঁ, আমাদের উদ্দেশ্য কিন্তু পরীক্ষা পাস না, আমরা হচ্ছে ডিজিজটা কিভাবে হয় সেটা শিখবো। এগুলা কেউ পড়লে পড়তেও পারেন, অসুবিধা নেই। তো এখন আমাদের যেই পড়াটা প্যাথোজেনেসিস, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এবং আমার বুঝতে হবে যে ঘটনাটা আসলে কি হয়। ঠিক আছে? আচ্ছা দেখেন, তো এটা তো অলরেডি বলে ফেলছি, এটা একটা লাংয়ের একটা ধরেন অ্যানাটমি ধরেন। ঠিক আছে? এখন এটা হচ্ছে ক্রস সেকশন, ভিতরে অ্যালভিওলাই গুলো এরকম থাকে। আচ্ছা, এই দেখেন এখানে এখানে সবাই এই ছবিটা দেখেন, আমার যে মাউসটা আমি যেখানে করতেছি সেটা দেখেন। এটা হচ্ছে একটা ক্রস সেকশন। ঠিক আছে? একটা যদি আপনার অ্যালভিওলাসকে আমরা যদি কাটি, কয়টা লেয়ার পাওয়া যায় দেখেন। এটা হচ্ছে ভিতরে, তারপরে হচ্ছে মেমব্রেন থাকে, আর এখানে এই যে এই লাইনটা আছে না, এই ঘরটা হচ্ছে ইন্টারস্টেশিয়াল ফ্লুইড। আপনারা কি দেখতে পাচ্ছেন? হ্যালো, আরিফ বলেন তো দেখতে পাচ্ছেন কিনা আরিফ? আচ্ছা, হ্যাঁ ভাই না দেখতে বুঝলে পাচ্ছি। আমাকে বলবেন। দেখেন এই জিনিসটাই কিন্তু ইম্পর্টেন্ট, এটা না বুঝলে নিউমোনিয়া আমি কিচ্ছু বুঝবো না। ঠিক আছে? সারা জীবন নিউমোনিয়া শুনবো কিন্তু কি এভাবে আর বুঝতে পারবো না যদি মনোযোগটা এখানে না থাকে। তো এটা হচ্ছে অ্যালভিওলারের, মানে অ্যালভিওলাই যে আছে, বায়ুকুঠি আছে এটার ভিতরে। ঠিক আছে? তো বায়ুকুঠির ভিতরে কি থাকে? বাইরে থেকে বাতাসটা আসে এখানে। আচ্ছা, তারপরে এখানে একটা মেমব্রেন আছে দেখেন, এর ভিতর এটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড থাকে, এই যে এই জায়গাটা সাদা। তারপর আরেকটা মেমব্রেন থাকে। ঠিক আছে? তো এখানে থাকে কি, ওই যে ব্লাড ভেসেল গুলা, এগুলো হচ্ছে আরবিসি। তো আরবিসির মধ্যে দুইটা আরবিসির মধ্যে কি থাকে? হিমোগ্লোবিন থাকে না? হিমোগ্লোবিন থাকে। তো এই হিমোগ্লোবিনটা, এই অক্সিজেনটা ভিতর থেকে এখানে আসে। অক্সিজেনটা হিমোগ্লোবিনের সাথে আইসা এটা শরীরে ছড়ায় যায়। আবার এই হিমোগ্লোবিনের সাথে কার্বন ডাইঅক্সাইড থাকে, কার্বন ডাইঅক্সাইড এর ভিতরে ঢুকে যায়। আমরা জানি কি যে হার্টের যে ব্লাড সার্কুলেশন সেটা তো আমরা জানি, ঠিক না, কিভাবে ছড়ায়? আচ্ছা, আপনারা তো এটা জানেন না, হার্টের সার্কুলেশনটা একজন বলেন তো জানেন কিনা? বলতে হবে না, পুরোটা জানেন কিনা সেটা বলেন। জানি ভাই। হার্টের, হ্যাঁ জানি ভাইয়া। আচ্ছা জানেন তো। হ্যাঁ, তো ভালো কথা। তো আমরা জানি যে এই যে লেফট এট্রিয়াম, আমি একটু বলি দেখেন, আমার ভুল হইলে বইলে দিয়েন। সুপিরিয়র ইনফিরিয়র ভেনা কেভা থেকে কোথায় আসে প্রথমে? লেফট এট্রিয়ামে আসে না কি রাইট রাইট এট্রিয়ামে আসে বলেন? হ্যালো, ভাইয়া রাইট সুপিরিয়র। অ্যাট্রিয়ামে আসবে। আচ্ছা, এখন হচ্ছে এই রাইট এট্রিয়ামে আসলো। ঠিক আছে? রাইট এট্রিয়াম থেকে কোথায় যাবে? রাইট ভেন্ট্রিকল। ঠিক না? এই রাইট ভেন্ট্রিকল থেকে এখন হ্যাঁ পালমোনারি, পালমোনারি পালমোনারি আর্টারির মাধ্যমে ট্রাঙ্ক কোথায় যাবে? লাংসে যাবে। এখন লাংসে পালমোনারি যাবে কেন? লাংসে। হ্যাঁ, লাংসে যাবে কেন? লাংসে যাবে হচ্ছে যে এই যে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা, সেটা পিউরিফাই হওয়ার জন্য যাবে। ঠিক না? হ্যালো, অর্থাৎ এই যে লাংসে, ডিঅক্সিজেনেট ব্লাড যাবে আর কি, ওখান থেকে অক্সিজেন হয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এই যে জি ভাইয়া। তো এই যে অক্সিজেনেটেড হয়ে আসবে বললেন না, তো কিভাবে হয় দেখেন। এই যে অক্সিজেনটা, এই যে আপনার যে এই যে কি বলে, যে ক্যাপিলারিস গুলা, অক্সিজেনটা এই মেমব্রেন গুলা বের হয়ে মানে বেদ করে আসে হচ্ছে হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে শরীরে চলে যায়। ঠিক আছে? মানে আমার সারা শরীরে ছড়ায় পড়ে এখান থেকে, মানে এখান থেকে যায় এই অক্সিজেনটা ভিতর থেকে বাইন্ড করে। তো এই হিমোগ্লোবিনের মধ্যে কার্বন ডাইঅক্সাইডও লেগে থাকে। তো একই সাথে এটা দুইটা কাজ, একটা হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইডটা ভিতরে প্রবেশ করায় দেয়, মানে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা, আর হচ্ছে অক্সিজেনেটেড ব্লাডটা সে শরীরে নিয়ে প্রবেশ করে। তো কার্বন ডাইঅক্সাইডটা যখন ভিতরে যায়, এটা আমরা
প্রশ্বাসের মাধ্যমে ওই যে মানে বের করে দেই না বাইরে, ওইটা বের করে দিই। আর হচ্ছে অক্সিজেনটা আমার শরীরে প্রবেশ করে। তো নিউমোনিয়া হইলে কি হয় দেখেন, নিউমোনিয়া হইলে যে এই যে এটাকে কি বলছিলাম আমরা, যে পেরেনকেমা। এই দেখেন পেরেনকেমা এখানে, যে এই ভিতরে, তারপর হচ্ছে মেমব্রেন, তারপর হচ্ছে এগুলাতে কি হয়, ইনফেকশন ছড়িয়ে যায়। আচ্ছা, কোথাও যদি কোনো যুদ্ধ হয়, হ্যাঁ, যুদ্ধ হলে অনেক ক্ষয়ক্ষতি হয় না? অনেক ক্ষয়ক্ষতি হয়। তো এখানে যদি কোনো ইনফেকশাস মানে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া ঢুকে, তো আমাদের শরীরে যে আরবিসি আছে সেগুলোর বিরুদ্ধে যুদ্ধ করে। তো এখানে অনেক বড় একটা যুদ্ধ হয়, ঠিক আছে? এই যে মাঝামাঝি জায়গা অনেক বড় যুদ্ধ হয়। তো যুদ্ধটা হইলে এখানে কিছু ক্ষয়ক্ষতি হয়, ক্ষয়ক্ষতির অবশিষ্টাংশ এখানে পড়ে থাকে। তারপরে শরীরের মধ্যে কোনো ইনফ্লামেশন হইলে বা ইনফেকশন ঢুকলে শরীরের যে ইমিউন পাওয়ার সেখানে কিছু, হ্যাঁ, কেমিক্যাল মিডিয়েটর রিলিজ করে। তো সব মিলায়া এই কেমিক্যাল মিডিয়েটর, তারপর হচ্ছে কিছু ডব্লিউবিসি যে যুদ্ধগুলো, এই সব মিলে এখানে একটা চর পড়ে। এই যে মাঝামাঝি জায়গা আছে না, এখানে একটা চর পড়ে। এখানে কিন্তু এমনি ফ্লুইড থাকে, তো এখানে পাসও সৃষ্টি হইতে পারে। তো এগুলা বলার উদ্দেশ্য কি, এই যে ভিতর থেকে অক্সিজেনটা এদিকে আসতে পারে না, এই আরবিসির সাথে, হ্যাঁ, বাইন্ড করতে পারে না, বা হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করতে পারে না। কারণ কি, মাঝখানে একটা হইলো, চর পড়ে গেছে। অর্থাৎ এই রাস্তাটা ব্লক হয়ে যায় নিউমোনিয়াতে। এই কথাটা কি আপনারা বুঝতে পারছেন? এই কথাটা বুঝেন না এমন কেউ আছেন? আমি এই জায়গাটাই বারবার বলবো যদি না বুঝেন। বললে ভালো হতো। আরেকবার বলবো? হ্যাঁ ভাই, জি আরেকবার ভাইয়া। বলেন। আচ্ছা, আপনারা একটু মনোযোগী হন। হ্যাঁ, এই যে নিশ্চয়ই বুঝার আসল জিনিস, এটা হচ্ছে অ্যালভিওলাই। হ্যাঁ, ধরেন এটা অ্যালভিওলার সেলের একটা মেমব্রেন বা একটা পর্দা। এটার পরে এখানে থাকে হচ্ছে ওই যে সেলের ভিতরে ফ্লুইড থাকে না, আমরা জানি না, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। তো এখানে একটা ফ্লুইডের অল্প একটু ফ্লুইড থাকে, এটা হচ্ছে এমনিতে থাকার কথা। তো যখন আপনার হয়, মানে নিউমোনিয়াটা হয়, এখানে ইনফেকশন হয় বা ইনফেকশন এগুলা হয়ে এই যে রাস্তাটা ব্লক হয়ে যায়। এতটুকু বুঝতে পারছেন? তো কিভাবে হয় সেটা আমি ওইভাবে বলবো না। এখানে ব্লক হয়ে যায়, এতটুকু বুঝতে পারছেন? এই জায়গাটা যে ব্লক হয়ে যায়, বুঝি নাই কথা? জি ভাইয়া। না বুঝলে আরেকবার বলেন, আমার কোনো অসুবিধা নাই, আমার এটাই ক্লিয়ার করতে হবে আজকে, বাকি সব পরে। যেখানে ফ্লুইড থাকবে সেটা ব্লক হয়ে যায়। এই যে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডটা আছে না, মানে এখানে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড থাকার কথা না, এই যে মেমব্রেনের মাঝখানে যে জায়গাটা সাদা, আমার কাটছাটটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এই যে জায়গাটুকু, এর কারণে ব্লক হয়ে যাবে। এখান থেকে এটা ব্লক হইলে কি সমস্যা আমার, এই যে গ্যাস এক্সচেঞ্জ হইতে পারে না। আপনারা ফিজিওলজিতে পড়ছেন গ্যাসিয়াস এক্সচেঞ্জ, অর্থাৎ অক্সিজেন শরীরে ঢুকতে পারে না, আবার কার্বন ডাই অক্সাইড মানে বের হইতে পারে না। এই জিনিসটা হলো বুঝার খেলা, যে এখানে যদি একটা মেমব্রেন বা একটা স্তর পড়ে যায়, তো এই ফাঁকা জায়গা কিন্তু আর থাকে না, তখন কিন্তু এটা ব্লক হয়ে যায়। ঠিক আছে? এই রাস্তাটা নষ্ট হয়ে যায়। তো এই রাস্তাটা নষ্ট হয়ে গেলে আমার অক্সিজেনও আসতে পারে না, কার্বন ডাই অক্সাইড যেতে পারে না। এতটুকু বুঝতে পারছেন না সেটা বলেন? জি, বুঝতে পারছি। আমি কিন্তু একদম মানে মেইন কথাটা বলছি, আরো ব্যাখ্যা, অনেক ব্যাখ্যা আছে। আপনারা দেখেন, এটা না বুঝলে আরেকবার বলেন। মুনরায়ন বলেন তো, বুঝছেন কিনা মুনরায়ন? হ্যালো, অলরেডি 9 জন মনে তো নাই ভাইয়া। নাই না? নাই, আচ্ছা, 10 হ্যাঁ, জন আছে। আমরা বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, সারা আজিজ আছে। সারা আজিজ, আপনি কি বুঝতে পারছেন? তারপর আচ্ছা, জুলকিফ আমার নেটের সমস্যা ছিল, আমি মাত্রই জয়েন। ও আচ্ছা আচ্ছা, জুলকিফ আপনি কি বুঝতে পারছেন? জুলকিফ? হ্যাঁ জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, না বুঝলে বলবেন, কোনো সমস্যা না, এটা তো ক্লাস না, জাস্ট আমরা গ্রুপ স্টাডি করতেছি। হ্যাঁ, না বুঝলে বলবেন, তাইলে নাইলে আগানো যাবে না। জি ভাই। আচ্ছা, তো এই হচ্ছে এটার কাহিনী। এখন আমরা একটু একটু বর্ণনা আকারে পড়ি। হ্যাঁ, দেখেন, যখন আপনার যে আফটার এন্টারিং দ্য রেসপিরেটরি ট্র্যাক্ট এন্ড অ্যালভিওলাই, মানে যখন অর্গানিজমটা আমার রেসপিরেটরি ট্র্যাক্টে প্রবেশ করলো, অর্থাৎ অ্যালভিওলাইতে গেল, তখন কি হলো দেখেন, যখন শরীরের ভিতরে
আপনার ওই জিনিসটা প্রবেশ করলো, অর্থাৎ ধরেন কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া প্রবেশ করলো, তখন আমাদের শরীর কি করে, বাইরে থেকে গেলে কিন্তু এটার বিরুদ্ধে একটা অ্যাকশন নেই। তো সে অ্যাকশনটা কি? তো কিছু কমপ্লিমেন্ট বা কোয়াগুলেশন ক্যাসেটস, হ্যাঁ, আর হচ্ছে কেমিক্যাল মেডিয়েটর, এগুলা আমাদের শরীর রিলিজ করে। এগুলা সবগুলাই প্রোটিন আমাদের লিভার থেকে তৈরি হয়। দেখেন কিছু কেমিক্যাল মেডিয়েটরস যেমন লিউকোট্রায়ান্স, হ্যাঁ, প্রোস্টাগ্ল্যান্ডিন, হিস্টামিন, এগুলা রিলিজ হয়। এগুলা কি কেন রিলিজ হয়? আমার শরীরকে জানান দেয় যে শরীরের ভিতরে ইনফ্লামেশন হচ্ছে, কোনো বাইরে থেকে জীবাণু গেছে, এটা জানান দেয়। ঠিক আছে, এটা হচ্ছে কথা। তারপরে কি করে এগুলা, ওই যে এই ক্যাপিলারি পারমিয়েবিলিটি বাড়ায় দেয়, ব্লাড ফ্লো, ইনফ্লামড এরিয়া অফ লাংস। আমি মানে ওইখানে যে কথাটা বলছি এটার হচ্ছে ব্যাখ্যা হচ্ছে এই জায়গায়, ঠিক আছে, এটার ব্যাখ্যা হচ্ছে এই জায়গায়। তো ব্যাখ্যা আপনাদের পুরোপুরি দরকার নাই, শুধু জেনে রাখেন যে ওই জায়গাটা কি হয়, একটা স্তর পড়ে যায়। তো ওই যে, হ্যাঁ, অনেকগুলা জিনিস, যেমন এই যে বলছি যে লিউকোসাইটস অর্থাৎ ডব্লিউবিসি, তারপর হচ্ছে আরবিসি, আবার কিছু শরীর অ্যান্টিবডি তৈরি করে, এই সবগুলা মিলাইয়া, হ্যাঁ, সবগুলা মিলে কি হয় দেখেন, কোথায় গেল, এই যে সবগুলা মিলে এখানে একটা চর পড়ে যায়, বুঝছেন? এই যে লিউকোট্রায়ান্স বলেন, প্রোস্টাগ্ল্যান্ডিন বলেন, আরবিসি, ডব্লিউবিসি, সব এই জায়গায় একটা স্তর পড়ে, চর পড়ে যায়। চর পড়াটাকে বলা হয় কনসলিডেশন। এই চর পড়াটা কি বলে, একজন বলেন তো, চর পড়াটাকে কি বলে? এই যে কনসলিডেশন, এটা বুঝছেন? কনসলিডেশনটা কি? জি ভাইয়া। আমি কিন্তু একদম শর্ট করে বলছি, পুরোপুরি সব বলিও নাই, কারণ একটু কঠিন হয়ে যাবে, সেজন্য অল্প করে বলছি। তো আমরা জানি যে, হ্যাঁ, লাঞ্চের লোভ আছে না, রাইট লাঞ্চের কয়টা লোভ, 3টা না, আর লেফটের 2টা। তাহলে কি হয় এখানে দেখেন, লোভে যদি আপনার এখানে এই যে কনসলিডেশনটা একটা লোভে হইতে পারে বা লোভের কিছু অংশ হইতে পারে, হ্যাঁ, এটাকে কি বলা হয়, লোবার কনসলিডেশন, অর্থাৎ লাংসের যে লোভ আছে ওইখানে কি হয়, ওই যে স্তরটা পড়ে যায় অ্যালভিওলাসের ভিতরে, সেটাকে বলে, যদি এটা লোবের মধ্যে সীমাবদ্ধ থাকে একটা লোব, সেটাকে বলে লোবার কনসলিডেশন। আচ্ছা, এবার ব্রঙ্কোনিউমোনিয়া কখন বলা হবে? ব্রঙ্কোনিউমোনিয়াটা হচ্ছে যে টোটাল লাংসটাতেই ছড়ায় পড়বে। এগুলো এক্স-রে দ্বারা পার্থক্য করা যায়, আমি সামনে বলবো। আচ্ছা, তো ফাইনালি আসলে কি হয় দেখেন, ফাইনালি যে এই যে নিউমোনিয়া হইলো, এটার এতে কি হয়, the net result is reduction of functional areas in alveoli for gas exchange, অর্থাৎ, হ্যাঁ, ফাইনালি হচ্ছে যে আমার অ্যালভিওলাসের ফাংশনটা নষ্ট হয়ে যায়। অ্যালভিওলাসের ফাংশন কি, যে অক্সিজেন সে দিবে, কার্বন ডাই অক্সাইড বের করে নিবে। তো সেই জিনিসটা কিন্তু হয় না, যদিও পেশেন্ট বাইরে থেকে অক্সিজেন নেয় কিন্তু সেলের ভিতরে কিন্তু অক্সিজেন পায় না। এতে পেশেন্টটা কি রকম হবে, হাইপোক্সিক হয়ে যাবে, অর্থাৎ তার শরীরে অক্সিজেন পাবে না এবং রেসপিরেটরি ডিস্ট্রেসে ভুগবে। এই প্যাথোলজিটা কে কে বুঝেন না একবার বলেন, কে কে বুঝেন নাই একবার বলেন, কেউ না বুঝলে একবার বলেন। এখানে কোনো লজ্জা নাই, হ্যাঁ, আমরা সবাই শিখতেছি, কোনো লজ্জা নাই, আপনারা একটু বলেন, না বুঝলে আগানো যাবে না। যে প্যাথোলজিটা মানে প্যাথোজেনেসিসটা বুঝতে পারছেন কিনা নিউমোনিয়ার? আপনারা যদি রেসপন্স করেন তাহলে আগাতে পারবো, নাইলে কিন্তু অনেক সময় লেগে যাবে। জি ভাইয়া, কনসলিডেশনটা বুঝতে পারছি। মানে আপনি নিউমোনিয়ার প্যাথোলজিটা বুঝেন নাই, নিউমোনিয়াতে কি হয় এটা বুঝছেন না, সেটা হ্যাঁ, বলেন। বুঝতে পারছি। জি ভাইয়া। আচ্ছা, না না বুঝলে আরেকবার ভিডিওটা দেখে নিয়েন, পরে অসুবিধা নাই। তো আমি একটু সামনে আগাই। তো এখন হচ্ছে যে আমাদের সামনে কি কি সাইন সিমটম নিয়ে আসবে দেখেন। তো প্যাথোলজিটা আমরা সবকিছুর প্যাথোলজি বুঝবো, এটা দ্বারা ডিপ্লোমাদের আমাদের পার্থক্য হবে যে আমি ডিজিজ বুঝতে পারছি যে কি সমস্যা হয় নিউমোনিয়াতে, এত জীবন তো নিউমোনিয়া শুনছি, এখন ঘটনা কি হয় সেটা আজকে শিখলাম আমরা। দেখেন এখানে হচ্ছে কিছু, সবকিছুর সব রোগের 2টা জিনিস থাকে, একটা হচ্ছে সিমটম আর একটা হচ্ছে সাইন। তো সিমটম হচ্ছে রোগী যেটা, হ্যাঁ, বলবে। তো দেখেন সিমটমে কি আসে, ফিভার আসে। কারণ কি, শরীরের মধ্যে যে কোনো ইনফ্লামেশন হলে আমরা জানি কয়েকটা ক্রাইটেরিয়া থাকে, রবার্ট, ডলর, টেলর, হ্যাঁ, অর্থাৎ মানে তাপমাত্রা বেড়ে যায়, এটা এটা শুনে রাখি, যে শরীরে ইনফ্লামেশন বা ইনফেকশন, কোনো ডিজিজ বা ইনফেকশন হইলে জ্বর হয়, তারপরে কাশি থাকে, আমি বাংলায় বলি কাশি থাকে, তারপর হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস, অর্থাৎ তার শ্বাস নিতে কষ্ট হয়, চেস্ট পেন থাকে, হ্যাঁ, চেস্ট পেন থাকে। তারপর হচ্ছে ইফ অ্যাসোসিয়েটেড প্লিউরিসি, প্লিউরিসি কি, যদি আমরা জানি লাংসের কভারিং এর নাম কি, প্লুরা, আর প্লুরাতে যদি ইনফ্লামেশন হয় বা প্রদাহ হয় লাংসের কভারিং এ, সেটাকে বলে প্লুরেসি। আচ্ছা, তো লাংসের প্লুরার 2টা লেয়ার, একটা হচ্ছে
যেটা ভিসেরার সাথে লেগে থাকে, ভিসেরাল লেয়ার, আর একটা বলা হয় প্যারাইটাল লেয়ার। আচ্ছা, তো আমরা এই কয়েকটা কথা মনে রাখি। আর হচ্ছে বাচ্চা কি করবে, আনএবল টু ফিড অর ড্রিঙ্ক, এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। বাচ্চার যে কোনো যদি সিভিয়ার ডিজিজ হয় তাহলে কিন্তু সে খাইতেও পারবে না, ড্রিঙ্ক করতে পারবে না। যখনই বাচ্চা খাওয়া বন্ধ করে দিবে, হ্যাঁ, মানে খাওয়া বন্ধ করে দিবে বা পান বন্ধ করা দিবে, তখন বুঝতে হবে যে এটা সিভিয়ার প্রবলেম, ঠিক আছে, বা এটা হসপিটালাইজ করা লাগতে পারে এই বাচ্চাকে, যখন খাওয়া বন্ধ করে দিবে। আর খাওয়া বন্ধ করে দিলে আলটিমেটলি তার প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে সিমটম। আচ্ছা, তার হচ্ছে এক্সামিনেশন, ফিজিক্যাল এক্সামিনেশন করলে আমরা কি পাবো, যে দেখতে কিরকম হবে, পেশেন্টটা দেখতে মনে হবে যে একদম খিটখিটে, হ্যাঁ, খিটখিটে দেখতে হবে। তারপর হচ্ছে তার মানে ডিজনিক, অর্থাৎ তার শ্বাসকষ্ট হয়, এটা তো দেখতেই পাবো। আর তার শরীরে জ্বর থাকবে। তারপর হচ্ছে ফ্লারিং অফ অ্যালানাসি, অর্থাৎ নাকের যে পাতা সেটা কি করতে থাকবে, হ্যাঁ, না কাঁপতে থাকবে না, নাকের পাতা। এটা হচ্ছে লাইকোপোডিয়ামের সিমটমটা আছে, ফ্লারিং অফ অ্যালানাসি। এই যে নাকের যে দুই পাশে দুইটা পাতা আছে সেটা কি করবে, এরকম লাফাইতে থাকে আস্তে আস্তে। তারপর হচ্ছে সায়ানোসিস থাকতে পারে। তো সায়ানোসিস মানে হচ্ছে নীলচে হয়ে যাওয়া, যখন অক্সিজেন না পায় তখন কিন্তু নীল হয়ে যায়, যেমন টিপ অফ দ্য নোজ, তারপর হচ্ছে টাং, এগুলা। তারপর হচ্ছে আঙ্গুলও নীল হয়ে যেতে পারে হাতের। আচ্ছা, হেড নোডিং, অর্থাৎ মানুষ হেড নোডিং মানে হচ্ছে সামনের দিকে মাথাটা বারবার ঝুঁকানো, অর্থাৎ জিকির করলে যেরকম করে না বাচ্চা, এরকম করতে থাকবে। এটা হচ্ছে সিভিয়ার হাইপোক্সিয়া। হ্যাঁ, যখন বাচ্চার একদম অক্সিজেনে, মারাত্মকভাবে অক্সিজেনে ভুগতে থাকবে, মানে অক্সিজেন ডিফিসিয়েন্সিতে, তখন কি হবে, হেড নোডিং, অর্থাৎ মাথাটা জিকিরের মতো সামনে ঝুলাইতে থাকবে বারবার। এই যে গ্রান্টিং, গ্রান্টিংটা লেখেন আপনারা, গ্রান্টিংটা আপনারা শুনে নিবেন ইউটিউব থেকে, গ্রান্টিং শব্দটা লেখেন, ঠিক আছে। এটা একটা ইম্পর্টেন্ট সাউন্ড, এটা পার্থক্য করতে হবে। গ্রান্টিং মে প্রেজেন্ট ইন সিভিয়ার কেস। আচ্ছা, এবার হচ্ছে চেস্ট এক্সামিনেশন করলে আমরা কি পাবো, একটা হচ্ছে ফাস্ট ব্রিদিং, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। হ্যাঁ, ফাস্ট ব্রিথিংটা দেখেন, ফাস্ট ব্রিথিং এর কয়েকটা টাইপ আছে। একটা হচ্ছে যদি 2 মাসের, 0 থেকে 2 মাসের বাচ্চার ফাস্ট ব্রিথিং কাকে বলে, যদি 60 বারের বেশি নেয় মিনিটে, 60 বারের বেশি যদি সে শ্বাস প্রশ্বাস নেয়, সেটাকে বলা হয় 2 মাসের বাচ্চার ক্ষেত্রে, 2 মাস পর্যন্ত বাচ্চার ক্ষেত্রে ফাস্ট ব্রিদিং এটা থাকবে। ফাস্ট মানে কি, খুব দ্রুত সে শ্বাস নিচ্ছে। আচ্ছা, তারপরে হচ্ছে 2 মাস থেকে 1 বছর পর্যন্ত বাচ্চার যদি 50-এর উপরে শ্বাস প্রশ্বাস থাকে, সেটাকে আমরা বলি ফাস্ট ব্রিথিং, ঠিক আছে। যদি 2 মাস থেকে 1 বছরের বাচ্চা 50 বারের বেশি শ্বাস প্রশ্বাস নেয়, সেটাকে আমি কি বলবো, ফাস্ট ব্রিথিং। আর হচ্ছে 1 থেকে 5 বছরের বাচ্চা যদি 40 বারের বেশি নেয়, সেটাকে বলবো ফাস্ট ব্রিথিং। আচ্ছা, তো এটা গেল। তো এই ফাস্ট ব্রিথিং থাকবে, অর্থাৎ ঘন ঘন শ্বাস নিবে। কারণ কি, তার তো এই অক্সিজেনটা ঠিক মতো পাচ্ছে না, বা শ্বাস প্রশ্বাস ঠিক মতো, গ্যাস এক্সচেঞ্জটা ঠিক মতো হচ্ছে না, সেজন্য এটা নেওয়ার জন্য সে ঘন ঘন শ্বাস নিবে। তো সেটাই হচ্ছে ফাস্ট ব্রিথিং। আর হচ্ছে চেস্ট ইন ড্রয়িং, চেস্ট ইন ড্রয়িং এর ছবি দেখাবো। এর আগেও ক্লাসে বলছিলাম যে হ্যাঁ, আমাদের যে চেস্টের যে রিবস আছে, রিবসটা দুই দিক থেকে ভিতরে পেটের দিকে ঢুকে যায়। আচ্ছা, টাকিকার্ডিয়া, অর্থাৎ তার পালস রেটটাও বেড়ে যাবে। আচ্ছা, এবার হচ্ছে যে আহ, আমরা যে পার্থক্য করব কিভাবে, যে নিউমোনিয়া কনসলিডেশন হয়েছে নাকি প্লিউরাল এফিউশন হয়েছে নাকি নিউমোথোরাক্স হয়েছে, এই পার্থক্যটা একটু মনে নেওয়া দরকার নাই, শুধু শুনেন। তো কনসলিডেশন একটু আগে আমরা বলে আসলাম যে ওইখানে চর পড়ে যায়, যে দুইটা, এই যে যে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের যে ইয়াটা আছে, লেয়ারটা আছে। আচ্ছা, এটা যদি নিউমোনিয়াতে হয়, বা প্লিউরাল ইফিউশন, ও এই তিনটা টার্ম তো আগে বলতে হবে, প্লিউরাল ইফিউশন আর হচ্ছে নিউমোথোরাক্স। প্লুরাল ইফিউশন কি, যদি দুইটা, হ্যাঁ, প্লোরার মাঝখানে কি হয়, ইফিউশন, অর্থাৎ কি জমে যায়, পানি জমে যায়, ঠিক না, পানি জমে যায় যদি দুইটা প্লোরার মাঝখানে, অর্থাৎ প্যারাইটাল আর হচ্ছে ভিসেরাল প্লোরার মাঝখানে যদি পানি জমে, সেটাকে বলা হয় প্লুরাল ইফিউশন। আচ্ছা, আর হচ্ছে যদি দুইটা প্লোরার মাঝখানে অতিরিক্ত বাতাস ঢুকে, সেটাকে বলে নিউমোথোরাক্স, ঠিক আছে, নিউমোথোরাক্স। তো এগুলার পার্থক্য আমার কিভাবে হবে দেখেন, একটা হচ্ছে মুভমেন্ট অফ চেস্ট। চেস্ট মুভমেন্টটা কাকে বলে, ওই যে আমরা শ্বাস প্রশ্বাস নিলে বুকটা উঠানামা করে না, সেটাকেই বলে কি, মুভমেন্ট অফ চেস্ট। তো এটা হচ্ছে বাধাগ্রস্ত হবে, ইফেক্টেড সাইড। ধরেন আপনার রাইট সাইডে, হ্যাঁ, কনসলিডেশন হইলো, তো রাইট সাইডটা কিরকম হবে, আমরা মানে রাইট রাইট চেস্টটা বেশি মানে ফুলবে না, মানে সব কয়টাতে এরকম হয়। যদি রাইট সাইডে প্লুরাল ইফিউশন হয়, এই দিকের চেস্টটা ফুলবে না, অর্থাৎ শ্বাস নিলে যেরকম ফুলার কথা সেটা ফুলবে না। এটা হচ্ছে চেস্ট মুভমেন্ট। আপনারা কি বুঝতেছেন না কঠিন হয়ে যাচ্ছে, একটু বলেন তো।
কঠিন হয়ে যাচ্ছে না বুঝতেছেন? যারা পরে আসছেন একজন বলেন। হ্যালো, আপনারা কি শুনতে পাচ্ছেন না নাকি বুঝতে পারছেন না কোনটা? হ্যাঁ, বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, যারা অন্যরা আছেন তারা একটু বললেন। না বুঝলে শুধু বললে কোনো লাভ হবে না, হ্যাঁ? আপনারা একটু বলবেন, না বুঝলে আমাকে থামায় দিবেন। তো আচ্ছা, চেস্ট মুভমেন্টটা এই সব কয়টাতেই বাধাগ্রস্ত হয়, এক কথাই শেষ। এটাতে পার্থক্য হইল না। তো আমি পার্থক্য কিভাবে করব দেখেন। যদি নিউমোনিয়া হয় অর্থাৎ নিউমোনিক কনসলিডেশনটা হয় বা নিউমোনিয়া হয় তখন কি হবে দেখেন। ট্রাকিয়া আপনারা সবাই, হ্যাঁ, ট্রাকিয়া চিনেন অবশ্যই, যা আমাদের দেখেন এই যে গলার এখানে যে ট্রাকিয়া আছে, তো কি বলে দুইটা ক্লাভিকলের যে আছে মানে সেন্টার আছে দেখেন, মানে হচ্ছে ট্রাকি, আপনারা গলায় হাত দেন, যার যার গলায় হাত দেন, হ্যাঁ, মাঝখানে একটা আঙ্গুল রাখেন আর দুই পাশে দুইটা আঙ্গুল রাখেন। রাখছেন? এটা বুঝতে হবে, কেউ কিছু মনে করেন না, এটা বুঝতে হবে, ট্রাকিয়ার পজিশনটা একটু বুঝতে হবে। আপনারা কি দিছেন? দিছি ভাইয়া। আচ্ছা দেখেন, তো এই যে আপনি যে আঙ্গুল দিয়ে ফিল করতেছেন এটা হচ্ছে ট্রাকিয়া, এটা সেন্ট্রালি থাকবে হচ্ছে নিউমোনিয়া হইলে, ঠিক আছে? কিন্তু প্লুরাল ইফিউশন হইলে শিফটেড টু দা অপোজিট সাইড। এটা কেন হবে? কারণ হচ্ছে আপনার লাংসে যদি পানি থাকে, তো এটা আপনার পানি থাকলে কি হয়, এটা পাইপলাইনটারে অর্থাৎ ট্রাকিয়া তো পাইপলাইন না, এটা ধাক্কা দিয়ে অপোজিট সাইডে নিয়ে যাবে। এতটুকু বুঝতে পারছেন? এই দুইটাতে একই ঘটনা ঘটে, অতিরিক্ত বাতাস থাকলেও ট্রাকিয়াটা কিন্তু সেন্ট্রালি থাকবে না। মানে যে সাইডে আপনার প্লিউরাল এফিউশন বা নিউমোথোরাক্স থাকবে অপোজিট সাইডে এটা ধাক্কা দিয়ে নিয়ে যাবে। অর্থাৎ সে তো একটা জায়গা দখল করলো, বাতাস অথবা ফ্লুইড যাই বলি, তো সেটা কিন্তু অন্য সাইডে নিয়ে যাবে। এটা হচ্ছে বোঝার জিনিস। আর হচ্ছে নিউমোনিয়াতে এটা সেন্ট্রালি থাকে। না বুঝলে আমাকে থামাই দিবেন, আমি বারবার বলছি। আচ্ছা, তারপরেরটা পয়েন্ট কি, তো এটাতে একটু পার্থক্য হইলো, পুরোপুরি পার্থক্য হইলো না। তো নিউমোনিয়াতে আপনার ট্রাকিয়াটা সেন্ট্রালি থাকবে, এগুলা ক্লাসে পড়াবে, তারপরও একটু শুনেন। আচ্ছা, তারপর হচ্ছে ভাইয়া পজিশন অফ, তাহলে এখানে কি ট্রাকিয়াটা পুরো অপোজিট সাইডে চলে যাবে? হ্যাঁ, ট্রাকিয়াটা অপোজিট ট্রাকিয়াটা কি দিকে। তার স্থান থেকে সরে যাবে? আবার বলেন তো, আপনার কথা একটু জোরে বলেন, হ্যাঁ বলেন কি বলতেছেন। বলতেছি যে ট্রাকিয়াটা কি তার স্থান থেকে সরে যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, মানে যদি ধরেন এই যে আমি কি বললাম, ধরেন আপনার হচ্ছে ধরেন রাইট সাইডে প্লুরাল ইফিউশন হইলো, অর্থাৎ মানে প্লুরাল মাঝখানে পানি জমলো, তো সে কি করবে, ট্রাকিয়াটাকে ধাক্কা দিয়ে লেফট সাইডে নিয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ সেন্ট্রাল থেকে একটু বাম পাশে নিয়ে যাবে ধাক্কা দিয়ে। ঠিক তেমনি আপনার যদি লেফট সাইডে হয় সেটা রাইট সাইডে নিয়ে আসবে, অর্থাৎ অপোজিট সাইডে সে ধাক্কা দিয়ে নিয়ে যাবে, এটা হচ্ছে তার কথা। ট্রাকিয়াটা সেন্ট্রালি থাকবে না, এটা হচ্ছে বড় কথা, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে পজিশন অফ অ্যাপেক্স বিট। আমরা জানি যে হার্টের অ্যাপেক্স কোনটাকে বলে, সবাই জানার কথা, না জানলে জেনে নেবেন, এটা আমি বলবো না, এটা একদম প্রাইমারি পড়া। তো অ্যাপেক্স বিটটা কি থাকে, নরমাল পজিশন থাকে, অর্থাৎ আমরা জানি যে একদম এই যে আমাদের যে লেফট চেস্টের মানে আন্ডার নিপল, সেখানে ফিফথ ইন্টারকোস্টাল স্পেস, সেখানে অ্যাপেক্স বিটটা আমরা শুনি, তো এটা নরমাল পজিশনে থাকে নিউমোনিয়া হইলে। আর দেখেন প্লুরাল ইফিউশন হইলে কিন্তু এটা শিফট হয়ে যায়, সেখানে আর পাওয়া যাবে না, ঠিক আছে? শিফটেড টু অপোজিট সাইডে চলে যাবে, মানে অন্য একটু সাইড চেঞ্জ করে ফেলবে। এই দুইটা থেকেই এই প্লুরাল ইফিউশনেও নিউমোথোরাক্সও কিন্তু সাইড চেঞ্জ হয়ে যাবে। অ্যাপেক্স বিটা আমরা ঠিক জায়গায় পাবো না, কিন্তু নিউমোনিয়াতে পাবো। দেখেন পার্থক্য কিন্তু আস্তে আস্তে হয়ে যাচ্ছে। আর হচ্ছে বুকাল ফ্রিমিটাস। বুকাল ফ্রিমিটাস, আচ্ছা বুকাল ফ্রিমিটাসটা কি আপনারা দেখবেন, এটা লিখে রাখেন, বুকাল ফ্রিমিটাসটা কিভাবে দেখা লাগে এটা আপনারা ইউটিউবে দেখবেন, তারপর আমি বলি। এটা সামনের দিক থেকেও দেখা যায়, পিছনের দিক দিয়েও দেখা যায়, অর্থাৎ পিঠেও দেখা যায়, সামনের দিক থেকেও দেখা যায়, চেস্টেও দেখা যায়। বা এটা কি কি করে আসলে, এখানে ধরেন ডক্টর বা যে এক্সামিন করবে সে দুইটা হাত এরকম দিবে, ট্রান্সভার্সলিও দিতে পারে বা লঙ্গিচুডিনাল দিতে পারে, দিয়ে পেশেন্টকে বলবে 99 বা ইয়া 33, 99, 99 এরকম কয়েকবার বলতে বলবে, যে ডাক্তার হাত রাখবে তার পিঠে, বলবে 99, আবার বলবে 99, এরকম কয়েকবার বলবে। তো এটা দিয়ে কি বুঝবে, যদি আপনার এই কনসলিডেশন হয়, তো হ্যাঁ সেখানে তো একটা স্তর পড়ছে, ঠিক না? তো সেখানে ভাইব্রেশনটা বেশি হবে।
অর্থাৎ বুকাল ফেমিটাসটা সেখানে বাড়বে। এই জিনিসটা বুঝতে পারছেন বুকাল ফেমিটাসটা কি? ভাইয়া তাহলে কোনো বাচ্চা থাকলে তো সে 99 বা 3 কে কোনোটাই বলতে পারবে না, সেই ক্ষেত্রে কি হবে? এই যে অ্যাবসেন্ট থাকবে, এই যে আপনার তো কথা ঠিকই আছে, এই যে অ্যাবসেন্ট থাকবে প্লুরালিফিউশন বা বাতাস থাকলে সেগুলোতে সাউন্ডটা থাকবেই না, ভোকাল ফেমিটাসটা আসবেই না। বুঝতে পারছেন? দেখেন প্লুরালিফিউশনে আসবে না কিন্তু এখানে থাকবে। আমরা জানি কি যে এই কঠিন কি বলে যে ধরেন ওইখানে একটা চর পড়ছে দেখে তো আপনি এই শব্দটা শুনতে পাচ্ছেন, ঠিক না? যেমন লুহাতে, লোহার শব্দের ইয়াটা বেশি না? লুহাতে আপনি একটু টুকা দিবেন দেখবেন দূরে থেকে শোনা যাবে, কিন্তু পানিতে বা হ্যাঁ বাতাসে বা শব্দ যেখানে মাধ্যম নাই, এই জিনিসটা কিন্তু একদম বেসিক কথা যে এখানে মাধ্যম নাই, পানিতে কিন্তু আপনি তেমন শুনতে পাবেন না। তারপর হচ্ছে ইয়াতে থাকলে পানিতেও শুনতে পাবেন না, আর বাতাসে তো শূন্য মাধ্যমে তো শোনাই যায় না। দেখেন, আর এটা হচ্ছে একটা চর পড়লো, একটা কঠিন মাধ্যম হইলো, তো আপনি যখন 99 বলবেন তখন এটা শব্দটা ভাইব্রেট হয়ে বেশি বেশি লাগবে আপনার কাছে। আশা করি বুঝতে পারছেন, না বুঝলে বলবেন। হ্যাঁ, ভোকাল, এটা হচ্ছে ভোকাল ফেমিটাসটা এখানে বেশি পাওয়া যাবে। জি জি। এই ভোকাল ফ্রেমটা তো আমাদের ছোট বাচ্চাদের ক্ষেত্রে তো এই শব্দটা উচ্চারণ করতে পারবে না, সেই ক্ষেত্রে তারটা কিভাবে বুঝবো? এটা দেখেন এইগুলা হচ্ছে মানে হচ্ছে ওভারঅল কথাবার্তা, হ্যাঁ। একটা পেশেন্ট যদি সব লক্ষণ নিয়ে আসে তাইলে তো সে মারাই যাবে। এগুলো হচ্ছে এক একটা পেশেন্টের এক একটা পাবেন। আর বইয়ের মধ্যে কি থাকে, সব কথাবার্তা থাকে, হ্যাঁ। বইয়ের মধ্যে সব থাকে, তো একটা পেশেন্টের কিন্তু সব থাকবে না, তার অন্য লক্ষণ থাকবে বা তার এক্সরে দেখে আপনি বুঝবেন। সবগুলা তো আমরা পাবো না। বড়দের পাইতে পারেন, এটা এটা ছোটদের নাও পাইতে পারেন। আচ্ছা, এবার হচ্ছে পারকাশন নোট। পারকাশন নোটটা হচ্ছে এগুলা একটু বড় ক্লাসের পড়া, 4th ইয়ার বা 3rd ইয়ারের, 4th ইয়ারে সম্ভবত দেখাইছিল আমাদের। পারকাশন অর্থাৎ তার চেস্টের মধ্যে আঙ্গুলের উপরে এরকম টক টক শব্দ করবে, হ্যাঁ। এরকম শব্দ করলে আপনারা পারকাশনটাও লেখেন, এটা ইউটিউবে দেখে নেবেন। এগুলা শিখতেই হবে কারণ সামনে আমরা এগুলো দরকার হবে। তো পারকাশন করলে কি হবে, এটা কাঠের উপরে শব্দ করলে যেরকম পাওয়া যায় শব্দ, সেটা পাওয়া যাবে এই নিউমোনিক কনসলিডেশনে। আর প্লুরালিফিউশনে থাকলে হচ্ছে যে আপনার যদি পাথরের উপর শব্দ করেন সেরকম শব্দ শোনা যাবে। ঠিক আছে? কেউ কিছু মনে বলতেছেন? হ্যালো, কেউ কি কিছু বলতেছিলেন আপনারা? আচ্ছা, তারপরে হচ্ছে নিউমোথোরাক্স হইলে কি পাবেন, যে একটা ডুলের মধ্যে বাড়ি দিলে যেরকম ডব ডব শব্দ হয় না সেরকম। কারণ হচ্ছে ভিতরে কি বাতাস, আর বাতাসের উপরে চামড়া দিয়ে যদি এরকম ডুলের উপরে কি করে, আপনারা দেখছেন ডুল কিভাবে বাজায়, সে ডুলের উপরে যেরকম শব্দ হয় এরকম ডব ডব শব্দ হবে। এটাকে বলে রেজোনেন্স, হাইপার রেজোনেন্ট। আশা করি এই তিনটা জিনিস বুঝতে পারছেন। তারপর হচ্ছে ব্রেথ সাউন্ড। তো নিউমোনিয়াতে ব্রেথ সাউন্ডটা থেকে ব্রঙ্কিয়াল, এই ব্রঙ্কিয়ালটাও লেখেন, এই সাউন্ডগুলো আপনারা শুনবেন, ব্রঙ্কিয়াল সাউন্ডটা কিরকম। তারপরে হচ্ছে প্লুরালিফিউশনে এই ব্রেথ সাউন্ডটা থাকবে না, হ্যাঁ। প্লুরালিফিউশন আর নিউমোথোরাক্সে থাকবে না। আচ্ছা, আর আর কিছু অ্যাডেড সাউন্ডের মধ্যে মানে অ্যাবনর্মাল কিছু সাউন্ড পাওয়া যায়, যেমন নিউমোনিয়া হইলে হ্যাঁ ক্রিপিটেশন শব্দ পাওয়া যায়, অর্থাৎ পানির বুদবুদের মধ্যে একটা শব্দ পাওয়া যাবে, ঠিক আছে। আর এগুলাতে অ্যাবসেন্ট থাকে। একটু কঠিন হয়ে যাচ্ছে আমার মনে হয়। এবার হচ্ছে ব্রঙ্কোনিউমোনিয়া। তো ব্রঙ্কোনিউমোনিয়া অলমোস্ট নিউমোনিয়ার মতোই, ঠিক আছে। ব্রঙ্কোনিউমোনিয়াটা নিউমোনিয়াটার মতোই, এক্সরে করলে পার্থক্য হয়। আর এটার মধ্যে আপনার কনসলিডেশনের মধ্যে ডালনেসটা পাওয়া যাবে, মানে অ্যাপ অনুপস্থিত থাকবে। ওইখানে কি ছিল, ডালনেসটা কি বলছে দেখেন, কনসলিডেশন অ্যাকসেপ্ট দ্য ক্যারেক্টারিস্টিক ডালনেস অফ কনসলিড ইজ অ্যাবসেন্ট, এখানে অ্যাবসেন্ট থাকবে ব্রঙ্কোনিউমোনিয়াতে। তো এই ব্রঙ্কোনিউমোনিয়াটা আপনি নিউমোনিয়া আর ব্রঙ্কোনিউমোনিয়াটা এক্সরে দেখে বলবেন ব্রঙ্কোনিউমোনিয়াতে কি থাকে, আমি দেখাবো সামনে। আচ্ছা, এবার হচ্ছে আপনি ডায়াগনোসিস কিভাবে করবেন যে নিউমোনিয়া হয়েছে। প্রথম তো আপনি সাইন সিমটম দেখলেন, এটা নিয়ে আপনি সন্দেহ করবেন। এবার হচ্ছে কিছু ইনভেস্টিগেশন। তো ইনভেস্টিগেশনের মধ্যে আপনি কি দিবেন, এক্সরে দিবেন, চেস্ট এক্সরে, অবশ্যই চেস্ট এক্সরে। যদি আপনার এই যে কনসলিডেশন বললাম না, লোবার কনসলিডেশন, অর্থাৎ লোবের মধ্যে যদি আপনার কনসলিডেশনটা হয় তাহলে হোমোজেনাস অপাসিটি ইন দা লোব, অর্থাৎ হ্যাঁ চেস্ট এক্সরে করলে সাধারণত কালো থাকার কথা, এখানে লোবের মধ্যে একটু হ্যাঁ কি দেখা যাবে, সাদা সাদা অপাসিটি দেখা যাবে, সাদা অপাসিটি যে কোনো লোবের দিকে। বুঝতে বলেন না? নোমান ভাই কি আছেন? নোমান ভাই, আচ্ছা। এই লোবার কনসলিডেশনে কি হয়, এটা এক্সরে করলে
একটু অপাসিটি পাওয়া যাবে, হ্যাঁ, সাদা অপাসিটি পাওয়া যাবে। কারণ হচ্ছে যে এখানে তো ওই যে চর পড়লো, ফ্লুইড থাকতে পারে, পাস থাকতে পারে। তো ফ্লুইড হচ্ছে এক্সরে করলে সাদা হয়, ফ্লুইড সাদা, বাতাস কালো, এটা মনে রাখবেন। এক্সরেতে বাতাস কালো দেখা যায়, ফ্লুইড সাদা দেখা যায়। আবার বলি, এক্সরেতে ফ্লুইড সাদা দেখা যায়, বাতাস কালো দেখা যায়। কিন্তু এই লুবার কনসলিডেশনে যেহেতু সাদা হইতে পারে বা হলুদ, এটা একটা ফ্লুইড তো, ঠিক না, সেমি সলিড। তো এই সেমি সলিডটা আকার কিন্তু মানে আপনার দেখা যাবে, সাদা সাদা দেখা যাবে। আচ্ছা, এবার হচ্ছে প্যাচি কনসলিডেশন। তো প্যাচি প্যাচি কনসলিডেশন কখন হয়? যখন আপনার এই কি বলে ব্রঙ্কোনিউমোনিয়া হয়। তো সেটা হবে হচ্ছে পুরাটা লাংসেই অল্প 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 একটু একটু সাদা সাদা দেখা যাবে, হ্যাঁ। আচ্ছা, আমরা দেখি। এই দেখেন, আপনারা এক্সরেটা দেখতেছেন মনে হয়। এটা হচ্ছে লোবার কনসলিডেশন অফ লেফট লাং। এখানে রাইট লাং লেখা আছে, দেখেন এখানে। এই যে এটা হচ্ছে লেফট লাং, ঠিক আছে। লেফট লাং এর এক্সরে করলে কিরকম সাদা দেখা যাচ্ছে না? ধরেন আমরা চিন্তা করি এটা একটা কি লাংসের একটা লোব ধরেন, লেফট লাংসের। তো দেখেন এটা সাদা হয়ে গেছে, এখানে নরমালি কালো থাকার কথা, ঠিক আছে। তো এটা হচ্ছে যে ফ্লুইডটা এখানে সাদা দেখাচ্ছে, এটা হচ্ছে হ্যাঁ লোবার কনসলিডেশন, এটা নিউমোনিয়াতে হয়। আচ্ছা, তারপরে কি? তো উপরে নিচে চলে যাচ্ছে। এটা একটু অন্যভাবে দেখানো লাগবে। আচ্ছা, হ্যালো, এটা দেখেন, প্যাচি কনসলিডেশন ইনভলভিং ডিফারেন্স এরিয়াস অফ বোথ লাংস, এটা হচ্ছে ব্রঙ্কোনিউমোনিয়াতে। এই যে দেখেন সাদা কালো সাদা কালো, এটা দেখতে পাচ্ছেন? আপনারা রেসপন্স করেন, তাইলে আমি বুঝতে পারবো আপনারা বুঝতেছেন, নাইলে বুঝবো যে আপনারা কিছুই বুঝেন নাই। জি ভাইয়া, দেখা যাচ্ছে। আপনারা আমাকে থামায় দিবেন না বুঝলে, আমি বারবার বলতেছি, কারণ আমি বুঝবো আপনারা হয় বুঝতেছেন, নাইলে কিছুই বুঝতেছেন না, এটা আমি বুঝবো। তো এই দুইটার পার্থক্য দেখেন, এই ব্রঙ্কোনিউমোনিয়া আর হচ্ছে নিউমোনিয়ার মধ্যে পার্থক্য আমি বলি, সহজ কথা দেখেন। এখানে অনেক সাদা হয়ে গেছে, হ্যাঁ, অর্থাৎ যে লুবের মধ্যে তার কি হইলো, এই কনসলিডেশন হইলো। কনসলিডেশন মানে কি? ওই যে যে একটা যে ইন্টারস্টিশিয়াল যে লেয়ার ছিল, সেই ফ্লুইডে একটা চর পড়ে গেছে, অর্থাৎ ফ্লুইডের পাস আর আরবিসি ডব্লিউবিসি, তারপর হচ্ছে কেমিক্যাল মিডিয়েটরে একটা চর পড়ে গেছে, তো এটা একটা সাদা দেখা যাচ্ছে। তো দেখেন অনেকটুকু এরিয়া, হ্যাঁ, একটা লুবের মধ্যে সাদা দেখাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে হ্যাঁ লেফট লাংসের কনসলিডেশন। আর এবার আপনি বুঝবেন হচ্ছে ব্রঙ্কোনিউমোনিয়া। এই দেখেন সাদা কালো সাদা কালো, হ্যাঁ, এটা নরমালি কালো থাকার কথা, এটা কালো থাকার কথা, এই দিকটাও কালো থাকার কথা, ইয়ার পাসেস ট্রাকিয়াটা। এটা হচ্ছে হার্টের রিজন, এটা হচ্ছে হার্ট। তো এখানে কালো থাকার কথা, কিন্তু এখানেও সাদা কালো, এখানেও সাদা কালো, দুই সাইডে দেখেন আপনারা এই সাদা কালো। তো এটাকে বলে পেচি অপাসিটি। পেচি অপাসিটিটা থাকে হচ্ছে ব্রঙ্কোনিউমোনিয়াতে। আচ্ছা, এবার কি দেখেন, এই দেখেন এটা একটা প্লুরাল ইফিউশনের একটা ছবি, এগুলো আগেও দেখাই দিছি আমি, এখানে নতুন করে বলার কিছু নাই। লেফট লাংসে প্লুরাল ইফিউশন, অর্থাৎ দুই প্লুরাল মাঝখানে যদি পানি জমে, পানি কি সাদা, পানি সাদা। আমি বারবার বলতেছি পানি এক্সরে করলে সাদা পাওয়া যায়, প্লুরাল ইফিউশন, প্লুরাল ইফিউশন, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন যে এখানে যদি লাংসের মধ্যে সিস্ট হয়, এই যে দেখেন তার এই সিস্টের চারদিকে একটা যেমন সাদা সাদা হয়েছে, একটা সিস্টের মতো। তো সিস্টের মধ্যে কি থাকে? ফ্লুইড থাকে, এর জন্য চারপাশে এই যে দেখেন তিনটা করে দেওয়া আছে, স্টার চিহ্ন, কি বলে, তীর চিহ্ন। এই যে একটা এখানে একটা গোলাকার দেখা দিচ্ছে, এটা হচ্ছে একটা সিস্ট। যদি আপনার সিস্ট হয় লাংসের মধ্যে, তো এরকম দেখা দিবে, একটা গোলাকার একটা থাকবে, চারদিকে সাদা থাকবে। আচ্ছা, তারপরে হচ্ছে কি, ভাইয়া, লাং আহ থেকে শুধু ফ্লুইড সিস্ট হয়? আবার বলেন তো, শুনে নেই। লাংসে শুধু কি ফ্লুইড সিস্ট হয় কিনা? সিস্ট মানে কি? সিস্টের কথাটা মানে হচ্ছে আপনার এখানে কিছু ফ্লুইড জমা থাকবে। সিস্টের সঙ্গে আপনারা পড়বেন সার্জারিতে, যে একটা স্যাক থাকবে, স্যাকের ভিতরে কিছু ফ্লুইড থাকে, সেটাকে বলে সিস্ট। হুম, বুঝতে পারছেন নাকি? সিস্ট আরো কয়েক ধরনের আছে না, যে ব্লাড জমে সিস্ট ওইরকম আছে, চকলেট সিস্ট, টিউমার সিস্ট এরকম।
লাঞ্চের মধ্যে শুধু ফ্লুইড সৃষ্টি হয় কিনা তাই জিজ্ঞেস করছিলাম। এখানে মানে যে ওই যে আমি তো এখানে বললাম যে প্লুরাল ইফিউশন তো আলাদা কন্ডিশন, এটা আর তারপর আরো কয়েকটা ডিজিজ কন্ডিশন আছে, আমি তো সেটা বলতেছি। আরেকটা হচ্ছে আপনার লাং অ্যাবসেসও হইতে পারে, অর্থাৎ এটা ধরেন একটা সিস্ট হইলো, হ্যাঁ। আপনার যে প্রশ্নটা সেটা হচ্ছে শুধু হয় কিনা, ফ্লুইড ফ্লুইড মানে ব্লাড ব্লাড হয় কিনা। ব্লাড জমে কিনা আবার। না, এখানে ব্লাড জমে না তো, এখানে ব্লাড জমার কথা না তো, এখানে ব্লাডের জমবে কেন? আচ্ছা, তো যেখানে ওই যে আরবিসি, যেখানে কনসলিডেশন, সেখানে আপনার আরবিসি ডব্লিউবিসি সব থাকে, অর্থাৎ পাস সৃষ্টি হয়ে যায়। ওই যে লেয়ারটা দেখাইলাম না সেখানে, ঠিক আছে। তো সেখানে ফ্লুইডের মধ্যে কি আপনার রেডও হইতে পারে, ইও হইতে পারে। ফ্লুইড মানে হচ্ছে এক্সরে করলে সাদা দেখা যাবে, এটা হচ্ছে বড় কথা। আপনার সেটা যে ধরনের যে রঙের ফ্লুইড থাকলে এক্সরেতে সাদা আসবে। আর যারা আমাদের স্যার ম্যাডামরা এক্সরে রিপোর্ট দেখাবে তাদের কাছে আরো ভালো করে জেনে নেবেন, কারণ এগুলা আমরা যদি নিজে না শিখি স্যার ম্যাডামরা আমাদের ইচ্ছা করে কম শিখাবে, হ্যাঁ। তো এখান থেকে যতটুকু পারেন নেন, বাকিটা আপনারা গুগলের সাহায্য নেন বা স্যার ম্যাডামের সাহায্য নেন, নিতে পারেন, কারণ আমিও তো শিখতেছি, হ্যাঁ। আচ্ছা, এবার দেখেন এটা কি সারকাম, এটা চোখে দেখতেছি না, লেফট আপার লুপ ইয়ার ফ্লুইড লেভেল লাং অ্যাবসেস। আচ্ছা, এবার হচ্ছে লাং অ্যাবসেসের একটা এক্সরে দেখেন, এটা হচ্ছে লাং অ্যাবসেস। তো ওই যে ফ্লুইড, যে আপনারা দেখছেন না, যে লেয়ারটার কথা বলছি না, অ্যালভিওলার সেকেল বা অ্যালভিওলার যে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডটা থাকার কথা, সেখানে যে চর পড়ে সেটা যদি পাস হয়ে যায়, হ্যাঁ, অর্থাৎ পুজ হয়ে যায়, ওই জায়গাটা যদি পুজ হয়ে যায় সেটাকে বলে লাং অ্যাবসেস। এখানে অনেকগুলা আছে, তো এই এক্সরে রিপোর্ট গুলা এটা দেখেন। তো এখানে কি আছে, এটা হচ্ছে লেফট হেমিথোরাক্স obliteration of costophrenic and cardiophrenic angle shifting mediastinum in the to the right। আচ্ছা দেখেন, আমরা সব সময় মাথায় রাখবো যে এক্সরে, চেস্ট এক্সরে দেখলে কয়েকটা অ্যাঙ্গেল দেখতে হয়, একটা হচ্ছে কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল, একটা কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল, এগুলো আগে ক্লাসে বলছি। তো কার্ডিওফ্রেনিক মানে হচ্ছে যে হার্টের দিকে যে আমাদের যে চেস্ট কি বলে লাংসের যে অ্যাঙ্গেলটা থাকে, এটা হচ্ছে কার্ডিওফ্রেনিক, হার্ট রিলেটেড কার্ডিও। আর হচ্ছে এদিকে হচ্ছে ডায়াফ্রামের দিকে নিচের দিকে যে ইয়াটা থাকে, অ্যাঙ্গেলটা থাকে, সেটাকে বলা হচ্ছে কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল, ঠিক আছে। তো যদি কোনো ধরনের সমস্যা হয় এই অ্যাঙ্গেলগুলো পাওয়া যাবে না। এই দেখেন, এই লেফটে এখানে কোনো অ্যাঙ্গেল পাওয়া যাচ্ছে, দেখেন একজন বলেন তো, একজন বলেন, আপনারা বলেন, এখানে কোনো অ্যাঙ্গেল পাওয়া যাচ্ছে? এখানে যতটুকু পাওয়া যায়, কিন্তু এই যে এই এটাকে হচ্ছে, এটা হচ্ছে লেফট সাইড, এখানে কিন্তু কোনো অ্যাঙ্গেল নাই, আছে বলেন? নাই, এটাতে কোনো অ্যাঙ্গেল নাই। কারণ কারণ হচ্ছে অ্যাঙ্গেলটা নষ্ট হয়ে গেছে, কারণ এখানে কয়েকটা ডিজিজ থাকতে পারে, প্লুরাল ইফিউশন থাকতে পারে, ঠিক আছে। তো একই সাথে দুইটা জিনিসও থাকতে পারে, প্লুরাল ইফিউশন, তারপর হচ্ছে নিউমোথোরাক্স, হ্যাঁ, নিউমোথোরাক্সও থাকতে পারে, প্লুরাল ইফিউশনও থাকতে পারে, ফ্লুইডও থাকতে পারে, কারণ ওখানে যদি পাস সৃষ্টি হয়, আবার উপরে এক্সেস ফ্লুইডও থাকতে পারে, তো অনেকগুলা কন্ডিশন হয়ে যায়। তো আমাদের এত ভিতরে ডিপলি জানা দরকার নেই, আজকে আমরা শুধু নিউমোনিয়াটাই শিখবো, ঠিক আছে, যে কি কি সমস্যা, অর্থাৎ নিউমোনিয়ার কেসটা যাতে আমি ধরতে পারি। আর আপনি যদি এক্সরে করতে দেন তাহলে তো হ্যাঁ, রেডিওলজিস্ট আপনাকে রিপোর্টে দিয়েই দিবে। এটা হচ্ছে আপনাদের অ্যাডভান্স একটু জানার জন্য বলা। আচ্ছা, আরো কিছু ব্লাডের এক্সামিনেশন আমরা দিতে পারি সিবিসি, সবকিছুতে আমরা সিবিসি দিতে পারি। হ্যাঁ, লিউকোসাইটোসিস পাবো, অর্থাৎ পলিমরফ নিউক্লিয়ার লিউকোসাইটোসিস, বিভিন্ন গঠনের আপনার ডব্লিউবিসি পাইতে পারি, ঠিক আছে, বিভিন্ন ধরনের, অর্থাৎ বিভিন্ন স্ট্রাকচারের। আর হচ্ছে ব্লাড কালচার করলে যে অর্গানিজমটা দ্বারা এফেক্ট হয়েছে, এই যে এতগুলো অর্গানিজমের কথা বলা হইলো, সেগুলার যেটা আপনার দ্বারা মানে বাচ্চাটা আক্রান্ত হয়েছে সেটা পাওয়া যাবে। কালচার সেন্সিটিভিটি, এটাকে বলা হয় সিএস, মানে হচ্ছে কালচার সেন্সিটিভিটি। আচ্ছা, এবার হচ্ছে কমপ্লিকেশনস, যে নিউমোনিয়া হলে কি কি কমপ্লিকেশন হয়। একটা তো বলছি লাং অ্যাবসেস, যেটা হচ্ছে ওইখানে পুজ জমে গেলে হয়, ঠিক আছে, কারণ কি এখানে ডিস্ট্রাকশন হয়ে যায়, নেক্রোসিস হয়ে যায়, ওই জায়গাটা তো নষ্ট হয়ে যায়। আচ্ছা, এবার হচ্ছে প্লোরেসি, প্লোরাল ইফিউশন। তো প্লোরেসি কি বলেছি, বলেছি যে প্লোরেসি হচ্ছে যে প্লোরাল ইনফ্লামেশন হয়ে যায়, আর হচ্ছে প্লোরাল ইফিউশন মানে হচ্ছে যে কভারিং এর মধ্যে ফ্লুইড জমে যায়, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে ইমফায়ামা, ইমফায়ামা মানে হচ্ছে পুজ হওয়া, এটা। আচ্ছা, তারপর হচ্ছে ফাইব্রোসিস হয়ে যায়। আর ফাইব্রোসিস মানে কি, অর্থাৎ লাঞ্চটা চুপসে যায়, অর্থাৎ কোন একটা ধরেন একটা বেলুনটা আপনি ফুলায় যদি বাতাসটা বের করে দেন যেমন চুপসে যায়,
তো আমাদের যে লাংসের অ্যালভিওলাই গুলো আছে সেগুলো যদি স্ট্রাকচার নষ্ট হয়ে যায় এটা চুপসে যায়, এটা হচ্ছে ফাইব্রোসিস। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এই নিউমোনিয়াটাকে দুই ভাগে ভাগ করতে পারি, যেমন একটা হচ্ছে সিভিয়ার নিউমোনিয়া আর একটা নিউমোনিয়া। এখন একটু স্লাইডটা বড় করি। আচ্ছা, তো দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে সিভিয়ার নিউমোনিয়া অর্থাৎ খুব মারাত্মক নিউমোনিয়া, আরেকটা হচ্ছে নিউমোনিয়া। তো মারাত্মক নিউমোনিয়াতে আমরা কি পাবো? এনি ডেঞ্জার সাইন। তো ডেঞ্জার সাইনের আগে বলছি, তা এখন বলি। একটা হচ্ছে খাওয়া দাওয়া বন্ধ করে দিবে, তার ব্রেস্ট ফিডিং বন্ধ করে দিবে, তার প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে যেতে পারে, হ্যাঁ, সে জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিতে পারে, অথবা শরীরটা কাঁপতে পারে, অথবা কনভালশন হতে পারে। আর হচ্ছে যে স্ট্রাইডর, যদি আপনার শান্তশিষ্ট বাচ্চা থাকে তার স্ট্রাইডর হতে পারে। তো আপনারা লেখেন স্ট্রাইডর, এই শব্দটা আপনারা শুনবেন। স্ট্রাইডর, STRIDOR, স্ট্রাইডর, এই শব্দটা ইউটিউব থেকে শুনে নেবেন। স্ট্রাইডর, স্ট্রাইডর হচ্ছে শ্বাস, হ্যাঁ, শ্বাস ইন্সপিরেশন, শ্বাস নেওয়ার সময় এই শব্দটা হবে স্ট্রাইডর। আচ্ছা, তারপর হচ্ছে সিভিয়ার নিউমোনিয়াতে কি থাকবো, কি করতে হবে? আচ্ছা, এগুলো অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট। সিভিয়ার নিউমোনিয়া হলে আমাদের কি করতে হবে, যে হসপিটালে রেফার করা লাগতে পারে। কারণ হচ্ছে যে বাচ্চা বেশিক্ষণ সময় দিবে না, যদি সে অক্সিজেন না পায় ব্রেন কিন্তু 6 মিনিটের মধ্যে ডেথ। আমাদের ব্রেন 6 মিনিটের বেশি অক্সিজেন ছাড়া বাঁচে না। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে নিউমোনিয়া। এখন এটা তো গেল। কেউ কি কিছু বলতে চাচ্ছেন নাকি? বুঝতেছি না। আচ্ছা, আপনারা মিউট করে নেন, আর দরকার হলে আনমিউট করে বলবেন। আচ্ছা, এবার হচ্ছে নিউমোনিয়া হলে কি হয় দেখেন, চেস্ট ইনড্রয়িং। তো চেস্ট ইনড্রয়িংটা কি বলছিলাম, যে বুকের খাঁচাটা ভিতরে ঢুকে যায়, পেটের ভিতরে মনে হয় যে ঢুকে যাচ্ছে এরকম। আচ্ছা, তারপরে হচ্ছে ফাস্ট ব্রিথিং থাকবে, ফাস্ট ব্রিথিং গুলো বলা হয়ে গেছে। তো সিভিয়ার নিউমোনিয়াতে তার খাওয়া দাওয়া বন্ধ করে দিবে। এই খাওয়া দাওয়া বন্ধ করা মানে একটা ডেঞ্জার সাইন। বাচ্চা যদি খাওয়া দাওয়া বন্ধ করে দেয় তার সব সমস্যা অ্যারাইজ করবে, আর সাথে স্ট্রাইডর থাকবে। আচ্ছা, এই নিউমোনিয়া হলে আমাদের সিম্পটোমেটিক ট্রিটমেন্ট, এখানে আর কিছু আমার বলার নাই এই মুহূর্তে। এগুলা সম্পর্কে চিকিৎসা সম্পর্কে মেডিসিন আমরা পরে পড়বো, সিম্পটোমেটিক। আর এখানে কিছু সাপোর্টিভ ট্রিটমেন্ট আছে। সাপোর্টিভ ট্রিটমেন্ট মানে হচ্ছে অক্সিজেন থেরাপি, কারণ বাচ্চাটা তো অক্সিজেন পাচ্ছে না, তো এটা হসপিটালাইজ, এটা আমাদের আন্ডারে নাই, এগুলো হসপিটালাইজ, অক্সিজেন দিতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে আদার সাপোর্টস এর মধ্যে হচ্ছে মেনেসিয়ার ওয়ে, রিমুভ এনি থিক সিক্রেশন। এগুলো যদি আপনার হয়ে যায়, নাকের ভিতরে যদি একদম, বাচ্চাদের তো নাক পরিষ্কার থাকে না, অনেক সময় নাকের ভিতরে ফ্লুইড জমা থাকে না, যে সর্দি কাশি হয়। তো সেই নাকটা পরিষ্কার করলে কিন্তু অনেক সময় নাক, তারপর হচ্ছে গলা, এগুলো পরিষ্কার করলে কিন্তু তার রেসপিরেটরি এয়ারওয়েটা ক্লিন হয়, তাইলে কিন্তু শ্বাস প্রশ্বাস একটু হলেও নিতে পারে। তো এগুলা দেখবো ঠিক আছে কিনা। অনেক সময় নাক, গলা এগুলা পরিষ্কার না থাকলে কিন্তু বাচ্চা শ্বাসকষ্টে ভুগতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে প্রিভেনশন হচ্ছে নিউমোকক্কাস, তারপর হচ্ছে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা বি, মিজাস। তো মানে ইমিউনাইজেশন, অর্থাৎ ইপিআই টিকার মধ্যে যে টিকাগুলো দেয় না সেটা। আর হচ্ছে আমাদের সিম্পটোমেটিক ট্রিটমেন্ট দিতে হবে। আর হচ্ছে বাচ্চার মাকে বা বাবাকে বলতে হবে তার যাতে ব্রেস্ট ফিডিংটা করায়। ঠিক আছে। আর সাথে আস্তে আস্তে তার যদি 2 মাসের বেশি হয়, অর্থাৎ 6 মাস পর থেকে তো আমরা কমপ্লিমেন্টারি ফিডিং দেওয়া শুরু করব। ঠিক আছে। আর হচ্ছে হ্যান্ড ওয়াশিং বিফোর হ্যান্ডলিং দ্য ইয়ং ইনফ্যান্টস, অর্থাৎ মানে বাচ্চাকে ধরার আগে বা বাচ্চা করার আগে কিন্তু হ্যান্ড ওয়াশ করতে হবে, অর্থাৎ বাচ্চা যাতে আপনার এই পরবর্তী ইনফেকশন থেকে মুক্ত থাকতে পারে। আচ্ছা, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। তো এখানে আরো কিছু কথা ছিল, সবগুলো বলি নাই। তাকে ওয়ার্ম ওয়াটার বা লেমন টি এগুলো দেওয়া লাগতে পারে একটু বড় বাচ্চা হলে। ঠিক আছে। অর্থাৎ তাকে তার টেম্পারেচারটা মেনটেন করতে হবে। আচ্ছা, টেম্পারেচার মেনটেনের একটা বলি, যে ধরেন অনেক জ্বর হইলো, তো আমাদের সমাজে একটা প্রচলিত আছে যে তাকে ঠান্ডা পানি দিয়ে শরীরটা মুছায় দেয়। তো এই জিনিসটা ভুল। কারণ কি, আমার কুসুম গরম পানিতে যদি আমি দেই, তো আমার যে যে হেয়ার ফলিকল গুলো আছে, অর্থাৎ চুলের যে মানে বডিতে যে হেয়ার থাকে, সেগুলার যে গুঁড়াগুলো আছে সেগুলা যদি হালকা গরম দেওয়া হয়, এখানে যে ব্লাড ভেসেল গুলো আছে ছোট ছোট, সেগুলা কি খুলে যায়, অর্থাৎ টেম্পারেচারটা ব্লাড ভেসেল থেকে বাইরে বের হয়ে যায়। কিন্তু আমি যদি দেই ঠান্ডা পানি দিয়ে মুছে দেই, তাহলে কি হবে, অর্থাৎ ওই ভেসেল গুলা কনস্ট্রিকশন হয়ে যাবে, অর্থাৎ আরো সংকুচন হয়ে যাবে। তার মানে হচ্ছে টেম্পারেচারটা কমবে না, সেজন্য মেকানিজম হচ্ছে গরম পানি দিয়ে শরীরটা মুছে দেওয়া। তো থ্যাংক ইউ সো মাচ অনেকক্ষণ সময় দেওয়ার জন্য। আপনার